নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ব্যানার্জি। আজকে আপনাদের কাছে এসছি শ্রমিক ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতির দেশপত্রিকা আয়োজিত বিতর্কে ওনার করা কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে। প্রথমেই স্বীকার করে নিই, বঙ্গ বিজেপিতে যে কজন বক্তা আছেন যারা মোটামুটি পড়াশোনা করে আসেন, তার ভেতর শ্রমিকবাবু অগ্রগণ্য। শ্রমিকবাবু আর পাঁচজনের মতো তৎকাল বিজেপি নন। শ্রমিকবাবু আদি অকৃত্রিম বিজেপি। শ্রমিকবাবু শিক্ষিত মানুষ, শ্রমিকবাবু বাগ্মী মানুষ, এবং এগুলো সত্যি সত্যি একজন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কর্মী হওয়া সত্ত্বেও আমি শ্রমিকবাবুর গুণগ্রাহী। কিন্তু দুর্ভাগ্যবশত শ্রমিকবাবুর এত কিছু পরিচিতির ঊর্ধ্বেও উনি হচ্ছেন একজন বিজেপি, এবং তাই বিজেপির আদর্শ মেনে তিনি দেশ পত্রিকার আয়োজিত যে বিতর্ক সভা, সেখানেও খণ্ডিত ইতিহাস তুলে ধরেছেন। উনি দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলেছেন যে ইসলামী মৌলবাদের আগ্রাসনের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায় থেকে শুরু করে প্রথিতযশা বাঙালিদের স্মৃতিধন্য বাড়ি ধ্বংস হয়েছে, এবং এই পৃথিবীর অনেক জায়গায় ইসলামী মৌলবাদের শিকার। ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন। কিন্তু শুধু কি ইসলামী মৌলবাদ? আমরা যখন আলোচনা করি যে বামিয়ান বুদ্ধ ধ্বংস হচ্ছে তালিবানদের হাতে, আমরা কি অস্বীকার করতে পারি যে হিন্দু রাজা বা শৈব রাজা শশাঙ্কর হাতে বোধিবৃক্ষ এই বোধগয়াতে ছেদন হয়েছিল? অর্থাৎ ধর্মীয় মৌলবাদটা সাম্রাজ্যবাদের সঙ্গে ইতিহাস অনুযায়ী, অন্তত ইতিহাসকে মাথায় রাখলে, হাতে হাত ধরে চলেছে, এবং সব ধর্মেই কম বেশি আছে। কিন্তু আজকে আরেকটু অন্য দিকে যাই, মানে ধরুন ভিন্ন ধর্মের শাসক অন্য ধর্মের প্রতিষ্ঠানকে আঘাত করছে, আক্রমণ করছে, এটা তো হচ্ছেই। কিন্তু হিন্দু ধর্মের শাসক অন্য হিন্দু ধর্মের রাজধানী যখন আক্রমণ করছে, তখন সেই রাজধানীর দেবালয় কি আনএফেক্টেড থাকছে? দেবালয় কি আক্রান্ত হচ্ছে না? একটু ইতিহাস দেখা যাক। চলে যাই দক্ষিণে, চালুক্য এবং চোল। ইতিহাসে পাতায় আমরা এই দুটো সাম্রাজ্য সম্বন্ধেই পড়াশোনা করেছি, এবং তাদের প্রতিদ্বন্দ্বিতা ইতিহাস বিজড়িত, এবং একাধিক সিনেমাও হয়েছে, পন্নির সেলভান থেকে শুরু করে ইত্যাদি, যেগুলো পিরিয়ড ইতিহাস। তো সেখান থেকে আমি দুটো ইতিহাসের কথা বলি। মালবা মন্দির ধ্বংস হচ্ছে 11 শতাব্দী। চালুক্য জেনারেল কল্যাণী চালুক্যের অধীনস্থ আক্রমণ করছে ক্যাপিটাল অফ ধারা, পারমা ডাইনেস্টির আন্ডারে, এবং রাজা ভোজ, ওই যে রাজা ভোজ এবং গঙ্গু তেলি, সেই রাজা ভোজের রাজধানী আক্রান্ত হচ্ছে, এবং সেখানকার মন্দিরগুলো আক্রান্ত হচ্ছে। এটা ব্যতিক্রমী? উত্তর না। রাজেন্দ্র চোল একাদশ শতাব্দীতে চালুক্য রাজধানী আক্রমণ করছেন, এবং দুর্গা এবং গণেশের মূর্তি চুরি করে আসছেন এবং মন্দিরকে ধ্বংস করছেন। আচ্ছা, এবার আরেকটু পেছন দিকে চলে আসে, মানে আরেকটু আধুনিক দিকে চলে আসে, এবং বাংলায় চলে আসে। খোকা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই বর্গিরা ছিল হচ্ছে মারাঠা। আক্রমণ কোথায় করছে? যারা যারা উইকেন্ডে গড় পঞ্চকোট ঘুরতে গেছেন বা যান, তারা জানেন এই যে গড় পঞ্চকোটের ধ্বংসস্তূপটা মারাঠা আক্রমণের ফলে হয়েছে। এবং যখন একটা দুর্গ ধ্বংস হচ্ছে, একটা হিন্দু রাজার, মানে মল্ল রাজাদের, বিষ্ণুপুরের মল্ল রাজাদের দুর্গ যখন ধ্বংস হচ্ছে, তাদের মন্দির কি আক্রান্ত হচ্ছে না? 1748 থেকে 1750-এর ভেতর বিষ্ণুপুর যখন আক্রান্ত হচ্ছে, এবং চৈতন্য সিং দেবা হচ্ছেন বিষ্ণুপুরের রাজা, তাকে মন্দির নিয়ে, মানে মন্দির থেকে বিগ্রহ নিয়ে পালিয়ে যেতে হয়।
কেন? কারণ আপনারা সবাই জানেন আদিকাল থেকে এবং আজকের দিনেও আমরা যেহেতু মন্দিরে অনেক দান করি, সব ধর্মস্থানেই যেহেতু দান হয়, এই ধর্মস্থানগুলো কিন্তু লুটেরাদের কাছে একটা খুব লুক্রেটিভ জায়গা ছিল। সেটা গজনির সুলতান মাহমুদ হতে পারে বা মারাঠারা হতে পারে, ইতিহাস অন্তত তাই বলছে। এবং মহারাষ্ট্র পুরাণ বলছে, আবার বলছি, আমি লিখিনি, মহারাষ্ট্র পুরাণ বলছে যে বর্গীরা যখন 1742 থেকে 1751 ভেতর আক্রমণ করছেন, তখন যে ছিন্নমস্তার মন্দির ছিল, বিষ্ণুপুরে এখনো আছে, ঐতিহাসিক, এবং সেটা এখন অনেক আধুনিকভাবে আছে, সেখানে আক্রান্ত হচ্ছে এবং সেখানে লুটতরাজ হচ্ছে। আচ্ছা, বর্গীরা কি শুধুমাত্র বাংলায় আক্রমণ করেছিল? শৃঙ্গেরি সারদা পীঠ, কর্ণাটক, 1791, থার্ড অ্যাংলো মাইসোর ওয়ার, ঠিক আছে, এবং পিন্ডারিরা যারা হচ্ছে মারাঠাদের অনুসারী ছিলেন, মার্সিনারি ছিলেন কিন্তু অনুসারী ছিলেন, তারা গিয়ে সেই মঠ লুট করছে, সেই মঠ আগুন জ্বালিয়ে দিচ্ছে এবং সেখানে যে মঠে সন্ন্যাসিনীরা আছে তাদেরকে আক্রান্ত করছে। নালন্দা নিয়ে যখন আমরা কথা বলবো, যখন বিক্রমশিলা নিয়ে আমরা কথা বলবো, তখন আমাদের এগুলো নিয়েও কথা বলতে হবে। এবার রাষ্ট্রকূটদের ইনভেশন, বা ধরুন রাষ্ট্রকূটদের শাসনের সময় 10ম শতাব্দী, ইন্দ্র থার্ড ইন্দ্র কালপ্রিয়া যে মন্দির ছিল, সে কালপ্রিয়া মন্দির ধ্বংস করে। চৌহান প্রতিহার কনফ্লিক্ট আছে, এটা রাজস্থানের রাজপুতানায়। বা আপনারা যারা যারা মীরাবাইয়ের গল্প পড়েছেন, আপনারা জানেন যে মীরাবাই নিজে জন্মসূত্রে শাক্ত পরিবারে জন্মেছিলেন এবং শাক্ত পরিবারে তার বিয়ে হয়েছিল, কিন্তু তিনি যেহেতু বৈষ্ণব আদর্শে দীক্ষিত ছিলেন, তাকে কি পরিমাণ অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। এবার ধান ভানতে আমি শিবের গীতটা কেন করলাম? তার কারণ ইতিহাস যদি আমরা উল্টে দেখি, এই রাজনীতির মৌলবাদ বা ধর্মীয় রাজনীতির মৌলবাদের শিকড় অনেক গভীরে, এবং ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। ইসলাম মৌলবাদ 100% সত্যি। যারা বা যে রাষ্ট্র, বাংলাদেশের মতো রাষ্ট্র বা পাকিস্তানের মতো রাষ্ট্র, যারা ধর্মের দোহাই দিয়ে স্থাপত্য শিল্পকলাকে পুড়িয়ে দেয়, তালিবানের মতো রাষ্ট্র, সেটা অন্য ব্যাপার, সেই তালিবানকে জামাই আদর করে নিয়ে এসে দিল্লিতে প্রেস কনফারেন্স করানো হয় এবং সেখান থেকে মহিলা সাংবাদিকদেরকে, আমার ভারতবর্ষের মহিলা সাংবাদিকদের বার করে দেওয়া হয় এবং আমার রাষ্ট্র চুপ থাকে। সে ব্যাপার নিয়ে আজকে না হয় আলোচনা করবেন, বা শ্রমিকবাবু আলোচনা করেননি। এটা গেল ধর্মীয় মৌলবাদ প্রসঙ্গে। 2, উনি যে কথাটা বলেছেন এবং সঙ্গত কারণে বলেছেন যে একই বৃন্তে দুটি কুসুম, বা হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, এর দায় কি শুধু আমাদের? সঙ্গত প্রশ্ন। তা মসজিদ মানে মন্দির ভাঙা বা মসজিদ ভাঙা তো ধর্মীয় ব্যাপার হলো, সাংস্কৃতিক উত্তরাধিকার ভাঙবার যে ইতিহাস আমরা বাংলাদেশে দেখেছি, সত্যজিৎ রায়ের বাড়ি পুরনো থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি পুরনো, এবং আমরা রেগে কাঁই হয়ে গেছি। এমনকি ওরা শেখ মুজিব, যাকে বাংলাদেশের রাষ্ট্রপিতা বলা হতো বা বলা হয়, বা সারা পৃথিবী অন্তত সেই সম্মান দেয়, আধুনিক বাংলাদেশ সেই সম্মান দিতে অস্বীকার করছে এবং আমরা সমালোচনা করছি। আচ্ছা, ভারতবর্ষ তো বাংলাদেশ নয়। ভারতবর্ষে মহাত্মা গান্ধী জাতির পিতা, তাকে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র, বা হোয়াটসঅ্যাপ লব্ধ ইতিহাসে তাকে শুধুমাত্র অপমানিত করা হয় না। জুলাই 2024 আসাম, হেমন্ত বিশ্ব শর্মার আসাম, সেই আসামে 5.5 ফুট উচ্চতার মহাত্মা গান্ধী বাপু, আমাদের সবার জাতির জনক, তার মূর্তি গান্ধী চক থেকে ভেঙে ফেলা হয়। কোথায়? ডুমডুমা, আসাম। খবর কাগজ খুলুন, পেয়ে যাবেন। উত্তরপ্রদেশ, অক্টোবর 2023, মিরাট মিউনিসিপ্যাল কর্পোরেশন 12 ফুট উচ্চতার গান্ধী মূর্তি অপসারণ করে দেয়। তারপর প্রবল বিক্ষোভে তার বিরুদ্ধাচরণ করা হয়। আপনাদের মনে আছে কয়েক বছর আগে এই হিন্দু মহাসভা নামক একটি সংস্থা
এখানে দুর্গাপুজো করেছিল যেখানে অসুরকে মহাত্মা গান্ধীর মতো সাজিয়েছিল। আপত্তি করবেন না? আপত্তি করবেন না যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, জওহরলাল নেহরুকে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, জওহরলাল নেহরু সম্বন্ধে সংসদে দাঁড়িয়ে হোয়াটসঅ্যাপ লব্ধ ইতিহাস নিয়ে আলোচনা করা হয়, সেগুলো সাংস্কৃতিক আগ্রাসনের বিরোধিতা নয়। শ্রমিকবাবু, আপনি তো গজনীর আমির খান নন, আপনি তো ইতিহাসটা জানেন, তাহলে ইতিহাসটা অর্ধেক বললেন কেন? সব শেষে এসআইআর, যেহেতু বিতর্কটা এসআইআর সংক্রান্ত ছিল, তাই এসআইআর এবং ভোট চুরি নিয়ে কথা। আপনি যে বিধানসভায় থাকেন, আমি সেই বিধানসভা থেকে 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আপনার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরেও পরিচয় আছে এবং পারিবারিক পরিচয় আছে, সেটা আপনিও জানেন। কিন্তু শ্রমিকবাবু, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, যে হ্যাঁ এখানে দিনে দুপুরে ভোট চুরি হয়, ঠিক বলেছেন। এবং দ্বিজেন মুখোপাধ্যায়, প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায় উন্নয়নে সামিল হতে ঠিক হয়তো আপনার প্রয়াত বাবা মার মতো এখানে ভোট দিতে এসছে এবং সেই কারণে এসআইআর দরকার। আপনাকে জাস্ট মনে করিয়ে দিই শ্রমিকবাবু, আপনি রাজ্যসভার সাংসদ, কিন্তু আপনার সরকার, আপনার দলের একটা সরকার উত্তরপ্রদেশে চলছে, উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনার যোগী সরকারের এক মন্ত্রী অভিযোগ করছে বেনারস লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় কিরকম বিচ্যুতি ধরা পড়েছে যে একই নাম একাধিক জায়গায় একাধিক বুথে প্রেজেন্ট আছে। বেনারস কার সংসদীয় ক্ষেত্র জানো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সংসদীয় ক্ষেত্র, যেখানে লোকসভা, বিধানসভা, পুরসভা থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত সব বিজেপির আন্ডারে, সেখানে আপনার দলের মন্ত্রী বলছে আপনারা ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢোকান, না হলে একই লোক, বা সরি ভুতুরে ভোটার বলবো না, তারা জীবিত ভোটার কিন্তু হয়তো পরিযায়ী ভোটার বা ডুপ্লিকেট ভোটার বা প্রক্সি ভোটার বা জেরক্স ভোটার, নামটা বলতে পারবো না। সেই প্রশ্নের উত্তরটা আপনি দেবেন না। আপনি উত্তরটা দেবেন না যে এই সদ্য সমাপ্ত বিহার নির্বাচনে বা দিল্লি নির্বাচনে আমরা দেখেছি আপনাদের একাধিক পদাধিকারী, তার ভেতর একজন উত্তরাখণ্ডের সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত, বিজেপির দায়িত্বপ্রাপ্ত, সে 6 মাসের ভেতর একাধিক বিধানসভায় ভোট দিচ্ছে। শুধু ভাবের ঘরে চুরি করলে হবে? আপনি অসাধারণ বাগ্মী, আপনার সেন্স অফ হিউমার অসাধারণ, দারুণ বক্তব্য রাখেন, কিন্তু অর্ধসত্য তো মিথ্যের থেকেও ভয়ঙ্কর। শ্রমিকবাবু, নির্বাচন আসবে, ভোট আসবে, ভোট যাবে, কিন্তু যে প্রিসিডেন্স আপনারা তৈরি করছেন, আপনারাও কালের নিয়মে একদিন যাবেন। ঠিক যে উপমাটা দিয়ে আপনি শুরু করেছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় যখন বলেছিলেন যে টাইম গোজ, চ্যান্সেলর কামস, চ্যান্সেলর গো, বাট ইউনিভার্সিটি রিমেন্স, ঠিক বলেছেন। ঠিক এরকমই কথা হয়তো অটল বিহারী বাজপেয়ীজিও বলেছিলেন, যে প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, সরকার আসবে, সরকার যাবে, দেশ রহনে চাইয়ে। আজকে যখন আমি এবং আপনি আলোচনা করছি, আমাদের সব থেকে বড় সৌভাগ্য কি জানেন? যে আমরা কেন বাংলাদেশ বা পাকিস্তান হইনি। তার কারণ জামাতের মতো হিন্দু জামাত, আরএসএস আদর্শে এই ভারতবর্ষটা তৈরি হয়নি। এখানকার নির্বাচন কমিশন মোটের ওপর নিরপেক্ষ ছিল বলে এখানে একজন প্রধানমন্ত্রী জেলে যেতে পারেন, তারপর ফিরে এসে থাম্পিং মেজরিটি পেতে পারেন। অথচ পাকিস্তানে প্রথিতযশা ক্রিকেটার এবং প্রাক্তন রাষ্ট্রপ্রধান জেলে চলে যান ভোটে জিতেও, এবং তাকে খুঁজে পাওয়া যায় না। ইমরান খানের কথা বলছি। ঠিক সেরকম বাংলাদেশে একজন নির্বাচিত সরকারকে পালিয়ে আসতে হয়, ঠিক যেরকম নেপালে বা শ্রীলঙ্কার ক্ষেত্রে হয়। কংগ্রেস কি করেছে?
কংগ্রেস আপনাকে সেই অধিকারটা দিয়েছে যে আপনি আপনার দস্যুমোহনের গল্পমার্কা ইতিহাস সর্বসমক্ষে বলতে পারেন এবং বলবার পরও আপনি জেলে যান না। এরকম কথা যদি জিন্নাহ সম্বন্ধে বা মুজিবুর রহমান সম্বন্ধে, বাংলাদেশে শেখ হাসিনার সময় বা এখন পাকিস্তানে গিয়ে বলতেন না, খুঁজে পাওয়া যেত না। তাই কংগ্রেস কি করেছে, কংগ্রেস কি করেনি, সেগুলো সমালোচনা করবার আগে এই কথাটা বললেন। আরেকটা ইতিহাস ধরিয়ে দিয়ে আপনি বলেছিলেন যে জালিয়ানওয়ালাবাগের ঘটনার পর রবীন্দ্রনাথ ঠাকুর নিঃসঙ্গ হয়ে, বীতশ্রদ্ধ হয়ে নাইটহুড পরিত্যাগ করেছিলেন, আর কেউ সঙ্গে ছিলেন না। কথাটা মনে হয় ঠিক বলেননি। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়ার নাম শুনেছেন? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া, না, লতা মঙ্গেশকরের কথা বলছি না। নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া বলতে সরোজিনী নাইডুর কথা বলছি। তিনিও কাইজারে আজম বলে বোধহয়, কাইজারে হিন্দ বলে বোধহয় একটি উপাধি পেয়েছিলেন, উনিও সেই উপাধি ত্যাগ করেছিলেন। অনেকেই এরকম করেছেন, আমরা রাস্তায় নেমেছিলাম। আপনারা তখন কি করছিলেন বা আপনাদের রাজনৈতিক পূর্বপুরুষরা তখন কি করছিলেন ঈশ্বর জানে। ভোটে জিততে গিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটা অন্তত আপনার থেকে আশা করেছিলেন। ভালো থাকবেন, দেশটাকে ভালো রাখবার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।